নমস্কার, সিভিল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ মডেল পেপার 1-এ আজকে আমরা 21 থেকে 30 পর্যন্ত প্রশ্ন সলভ করব। তো আসা যাক প্রথম প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 21, এ স্পয়েল ব্যাংক ইজ ফর্মড হোয়েন দ্য। এখানে বলছে স্পয়েল ব্যাংক কখন তৈরি করা হয়। প্রথমে দেখে নেওয়া যাক স্পয়েল ব্যাংক কি। এ স্পয়েল ব্যাংক কনস্ট্রাক্টেড বাই দ্য সারপ্লাস এক্সকেভেটেড আর্থ হুইচ মে নট কমপ্লিটলি রিকোয়ার্ড ফ্রম দ্য কনস্ট্রাকশন অফ দ্য ব্যাংকস, সার্ভিস রোডস ইটিসি। এখানে বলছে যে এক্সকেভিশনের ফলে যে পরিমাণ মাটি জমা হয় তা দিয়ে ক্যানালের ব্যাংক, সার্ভিস রোড ইত্যাদি তৈরি করা হয়, এবং যে অতিরিক্ত মাটি বেঁচে যায় তাই দিয়ে স্পয়েল ব্যাংক তৈরি করা হয়। দ্য স্পয়েল ব্যাংক ইজ প্রোভাইডেড ওয়ান সাইড অর বোথ সাইড অফ দ্য ক্যানেল। ক্যানেলের এক সাইড অথবা উভয় সাইড, দুদিকেই স্পয়েল ব্যাংক তৈরি করা যেতে পারে। এখানে একটা ক্যানেলের ক্রস সেকশন আছে, এটা ক্যানেলের ক্রস সেকশন। তো এই ক্যানেলটা যখন তৈরি করা হয়েছে তখন এক্সকেভিশন করা হয়েছে। তো এই এক্সকেভিশনের ফলে একটা মাটি জমা হয়েছে। ধরা যাক এই পরিমাণ মাটি এক্সকেভিশনের ফলে জমা হয়েছে। এবার ক্যানেলের দু সাইডে ব্যাংক তৈরি করা হয়েছে, এটা ব্যাংক। তো এই ব্যাংকের জন্য যা মাটি লেগেছে সেটা এই মাটি থেকেই নেওয়া হয়েছে। ধরা যাক এই পরিমাণ মাটি ক্যানেলের ব্যাংক বা সার্ভিস রোডের জন্য নেওয়া হয়েছে। তাহলে এই যে বাকি যে মাটিটা বেঁচে গেল সেই মাটিটা কি হবে? এই মাটি দিয়েই স্পয়েল ব্যাংক তৈরি করা হয়। যদি মাটির পরিমাণ অনেক বেশি হয় তাহলে দুপাশেই করা হয়, না হলে এক পাশে। এবার অপশন দেখে নি। অপশন এ, ক্যানেল হ্যাজ স্টিপ বেড স্লোপ। অপশন বি, ক্যানেল সেকশন ইজ টু লার্জ। অপশন সি, ভলিউম অফ এক্সকেভিশন ইজ ইন এক্সেস অফ দ্য এমব্যাঙ্কমেন্ট ফিলিং। অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। তাহলে স্পয়েল ব্যাংক কখন তৈরি করা হয়? ভলিউম অফ এক্সকেভেশন ইজ ইন এক্সেস অফ দ্য এমব্যাঙ্কমেন্ট ফিলিং। যখন এমব্যাঙ্কমেন্টের ফিলিংয়ের থেকে এক্সকেভেশনের পরিমাণ বেশি হয়ে যায় তখনই স্পয়েল ব্যাংক তৈরি করা হয়। যদি ফিলিংয়ের ফলে মাটি সব শেষ হয়ে যায় তাহলে তো স্পয়েল ব্যাংক তৈরি করার কোনো দরকারই হয় না। তাহলে এখানে অপশন সি ইজ কারেক্ট। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 22, রান অফ মেজার্ড ইন। রান অফ কিসে মেজার করা হয়, মানে রান অফের ইউনিট কি সেটা এখানে জানতে চাইছে। তো প্রথমে দেখে নেওয়া যাক রান অফ কি। দ্য অ্যামাউন্ট অফ রেনফল দ্যাট মেক্স ইটস ওয়ে টুয়ার্ডস রিভার, ওশান অর লেক ইটিসি বাই সারফেস অর সাবসারফেস ফ্লো ইজ কল্ড রান অফ। এখানে বলছে যে পরিমাণ রেনফল বা বৃষ্টিপাত সারফেস বা সাবসারফেসের মাধ্যমে কোনো নদী, সমুদ্র বা হ্রদে গিয়ে মেশে তাকে রান অফ বলে। ধরা যাক এটা একটা এরিয়া, এখানে একটা রিভার আছে, এটাকে আমি রিভার ধরে নিলাম। না, এখানে একটা বিল্ডিং আছে, এখানে একটা গাছ আছে, কিছু পরিমাণ বৃষ্টি এখানে হলো। তাহলে কি হবে? ফার্স্ট এই বৃষ্টি যখন পড়বে মাটিতে তখন কিছু পরিমাণ জল এখানে ইনফিল্ট্রেট হবে, শোষণ করবে মাটি। যখন মাটির ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি শেষ হয়ে যাবে তখন এই জলটা এভাবে বয়ে এসে রিভারে পড়বে, রিভারে মিশবে। আর এই নিচের মাটির জলটা কি হবে? নিচের মাটির জলটা, এখানে নিচে ওয়াটার টেবিল আছে, নিচের মাটির জলটা কিছুটা জল ওয়াটার টেবিলে গিয়ে মিশে যাবে, আর কিছু জল এই মাটির তলা দিয়ে এসে এই রিভারে মিশে যাবে। এটাই হলো রান অফ, যেটা মাটির তলা দিয়ে ইনফিল্ট্রেট হয়ে একদম ওয়াটার টেবিলে মিশে গেল, অথবা যেটা মাটির তলা দিয়ে গিয়ে এসে রিভারে মিশলো, অথবা যেটা উপর দিয়ে এসে মানে সারফেস দিয়ে এসে রিভারে মিশলো, সেটাই হলো রান অফ। রান অফ ইজ 3 টাইপস: 1 সারফেস রান অফ, 2 সাবসারফেস রান অফ, 3 বেস ফ্লো। সারফেস রান অফ কি? যেটা এই ওপর দিয়ে গেল, মাটির ওপরে তল দিয়ে যেটা গেল সেটা হচ্ছে সারফেস রান অফ। সাবসারফেস রান অফ যেটা কিছুটা নিচে দিয়ে গিয়ে নদীতে মিশে গেল কিন্তু ওয়াটার টেবিলে
গেল না, সেটা হলো সাবসারফেস রান অফ। আর বেস ফ্লো কি, যেটা ইনফিল্ট্রেট হয়ে এই ওয়াটার টেবিলে গিয়ে মিশলো, সেটা হলো বেস ফ্লো। সাবসারফেস রান অফ তো ইনফিল্ট্রেট হবে, বাট এটা ওয়াটার টেবিলে মেশার আগে রিভারে চলে আসবে, বা ওয়াটার টেবিলে মিশবেই না, রিভারে গিয়ে ডাইরেক্ট রিভারে গিয়ে পড়বে। আর বেস ফ্লো হলো একদম ইনফিল্ট্রেট হয়ে ওয়াটার টেবিলে গিয়ে মিশবে। তাহলে বোঝাতে পারলাম। রান অফের ইউনিট হয় মিটার কিউব পার সেকেন্ড। এটা মনে রাখতে হবে, রান অফের ইউনিট হয় মিটার কিউব পার সেকেন্ড। তাহলে অপশন দেখে নিই। অপশন এ মিটার কিউব পার সেকেন্ড, অপশন বি মিটার স্কোয়ার পার সেকেন্ড, অপশন সি মিটার পার সেকেন্ড, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে সঠিক উত্তর অপশন এ, মিটার কিউব পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 23, সয়েল ময়েশ্চার ফর প্ল্যান্ট গ্রোথ। এখানে বলছে যে গাছের বৃদ্ধির জন্যে যে সয়েল ময়েশ্চারের প্রয়োজন হয় তাকে কি বলে? তো প্রথমে অপশন দেখে নিই। অপশন এ ক্যাপিলারি ওয়াটার, অপশন বি গ্র্যাভিটি ওয়াটার, অপশন সি হাইগ্রোস্কোপিক ওয়াটার বা হাইড্রোস্কোপিক ওয়াটার অনেক জায়গায় বলা হয়, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। এখানে সঠিক উত্তর হবে অপশন এ ক্যাপিলারি ওয়াটার। প্ল্যান্ট গ্রোথের জন্যে যে সয়েল ময়েশ্চারের দরকার হয় তাকে ক্যাপিলারি ওয়াটার বলা হয়। তো এবার আমরা একটু ক্যাপিলারি ওয়াটার, গ্র্যাভিটি ওয়াটার এবং হাইগ্রোস্কোপিক ওয়াটার সম্বন্ধে জেনে নিই। তো প্রথমে দেখে নিই হাইগ্রোস্কোপিক ওয়াটার। দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার হুইচ ইজ অ্যাবজর্বড বাই অ্যান ওভেন ড্রাইড সয়েল স্যাম্পেল ফ্রম অ্যাটমসফিয়ার ইজ কল্ড হাইগ্রোস্কোপিক ওয়াটার। একটি ওভেন ড্রাইড সয়েল স্যাম্পেল বায়ুমণ্ডল থেকে যে পরিমাণ জল শোষণ করে তাকে হাইগ্রোস্কোপিক ওয়াটার বলে। ধরা যাক একটা সয়েল স্যাম্পেল আছে, ওভেন ড্রাইড সয়েল স্যাম্পেল, এটাকে বাইরে খোলা জায়গায় রেখে দেওয়া হয়েছে। এর ফলে কি হবে? এটা বায়ুমণ্ডল থেকে জল শোষণ করবে। যে পরিমাণ জল এই ওভেন ড্রাইড সয়েল স্যাম্পেলটা শোষণ করলো সেটাকেই বলা হয় হাইগ্রোস্কোপিক ওয়াটার। হাইগ্রোস্কোপিক ওয়াটার ইজ নট সুইটেবল ফর প্ল্যান্ট গ্রোথ। হাইগ্রোস্কোপিক ওয়াটার কিন্তু প্ল্যান্ট গ্রোথের জন্য সুইটেবল নয়, কারণ প্ল্যান্ট বা গাছ মাটি থেকে হাইগ্রোস্কোপিক ওয়াটারকে শুষে খাদ্য বানানোর কাজে লাগাতে পারে না। নাম্বার 2, গ্র্যাভিটি ওয়াটার। দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট ড্রেনড আউট ফ্রম soil or flow through the soil to downward by gravitational force is called gravity water. যে পরিমাণ জল মাটি থেকে ড্রেন আউট করা যায় বা নিষ্কাশিত করা যায়, অথবা যে জল মাটির মধ্যে দিয়ে মহাকর্ষ শক্তির দ্বারা নিচের দিকে প্রবাহিত হয় তাকে গ্র্যাভিটি ওয়াটার বলে। তাহলে কি বললাম? যে জলকে ড্রেন আউট করা যায় অথবা যে জল গ্র্যাভিটেশনাল ফোর্সের দ্বারা সয়েলের মধ্যে দিয়ে নিচের দিকে চলে যায় তাকে গ্র্যাভিটি ওয়াটার বলা হয়। গ্র্যাভিটি ওয়াটার ইজ অলসো নট সুইটেবল ফর প্ল্যান্ট গ্রোথ। গ্র্যাভিটি ওয়াটারও প্ল্যান্ট গ্রোথের জন্য সুইটেবল নয়, মানে গাছের শিকড় গ্র্যাভিটি ওয়াটারকেও মাটি থেকে শুষে নিতে পারে না। নাম্বার 3, ক্যাপিলারি ওয়াটার। দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার হুইচ মে এক্সিস্ট ইন দ্য পোর্স অফ সয়েল বাই মলিকুলার অ্যাট্রাকশন ইজ কল্ড ক্যাপিলারি ওয়াটার। যে পরিমাণ জল মাটির পোর অথবা ভয়েডে আণবিক আকর্ষণ দ্বারা জমা থাকে তাকে ক্যাপিলারি ওয়াটার বলা হয়। ক্যাপিলারি ওয়াটার রিমেন্স ইন দ্য সয়েল আফটার গ্র্যাভিটি ওয়াটার ড্রেনড আউট অ্যান্ড ফর্ম এ ফিল অ্যারাউন্ড দ্য সয়েল গ্রেনস। গ্র্যাভিটি ওয়াটার নিষ্কাশিত হওয়ার পর ক্যাপিলারি ওয়াটার মাটিতে সয়েল গ্রেনের সাথে একটা ফিল্ম তৈরি করে, এটা সয়েল গ্রেন, তো এর মধ্যেই জলটা থেকে যায় এবং এই জল গাছ শিকড় দ্বারা শুষে নেয় এবং খাদ্য তৈরিতে কাজে লাগায়। দিস ওয়াটার ইজ ইউজফুল ফর প্ল্যান্ট গ্রোথ। ক্যাপিলারি ওয়াটার প্ল্যান্ট গ্রোথের জন্য ইউজফুল। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 24,
এ স্প্রিংকলার ইরিগেশন সিস্টেম ইজ সুইটেবল হোয়েন। এখানে বলছে একটা স্প্রিংকলার ইরিগেশন সিস্টেম কখন উপযোগী হয়। প্রথমে দেখে নেওয়া যাক স্প্রিংকলার ইরিগেশন কি। ইন স্প্রিংকলার ইরিগেশন ওয়াটার ইজ অ্যাপ্লাইড টু ল্যান্ড ইন দ্য ফর্ম অফ এ স্প্রে। এখানে বলছে যে স্প্রিংকলার ইরিগেশন সিস্টেমে জল স্প্রে আকারে জমিতে প্রয়োগ করা হয়। ধরা যাক এটা একটা ল্যান্ড, এখানে একটা স্প্রিংকলার লাগানো আছে। তো স্প্রিংকলারের মাধ্যমে জল স্প্রের মাধ্যমে জমিতে ছড়িয়ে পড়ে। এই স্প্রিংকলার ইরিগেশনের কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, তো সেগুলো দেখে নেওয়া যাক। অ্যাডভান্টেজ প্রথম শুরু করি। নাম্বার 1, লস অফ ওয়াটার ইজ মিনিমাম। স্প্রিংকলার ইরিগেশনে লস অফ ওয়াটার কম হয়। নাম্বার 2, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার ইজ পসিবল। ওয়াটারের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন করা যায়। নাম্বার 3, লেস লেবার কস্ট। লেবার খুব কম লাগে। ডিসঅ্যাডভান্টেজ দেখে নিই। নাম্বার 1, হাই ইনস্টলিং কস্ট। ইনস্টলিং কস্ট অনেক বেশি হয় স্প্রিংকলার ইরিগেশনের ক্ষেত্রে। নাম্বার 2, স্যালাইন ওয়াটার মে কজ প্রবলেম। স্প্রিংকলার ইরিগেশন তো আমরা নিচ থেকে, মাটির নিচ থেকে জলটাকে তুলছি উপরে, তো এখানে জানা সম্ভব না যেখানে স্যালাইন ওয়াটার আছে বা আদার্স কি ওয়াটার আছে। তো যদি স্যালাইন ওয়াটার বেরোয় তাহলে সেক্ষেত্রে গাছের প্রভূত ক্ষতি হতে পারে। তাহলে এখানে স্প্রিংকলার ইরিগেশন সিস্টেম কোথায় সুইটেবল সেটা জানতে চেয়েছে। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ, দ্য ল্যান্ড গ্রেডিয়েন্ট ইজ স্টিপ। অপশান বি, দ্য সয়েল হ্যাভিং লো পারমিয়াবিলিটি। অপশান সি, দ্য ওয়াটার টেবিল ইজ লো। অপশান ডি, দ্য ক্রপ টু বি গ্রোন হ্যাভ ডিপ রুটস। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ, দ্য ল্যান্ড গ্রেডিয়েন্ট ইজ স্টিপ। যদি কোনো একটা ল্যান্ড হয় এরকম যার গ্রেডিয়েন্ট স্টিপ গ্রেডিয়েন্ট, তো সেক্ষেত্রে স্প্রিংকলার ইরিগেশন ইজ সুইটেবল বিকজ এখানে একটা নির্দিষ্ট পরিমাণ জল স্প্রের মাধ্যমে আমরা দিয়ে দিলাম, তাতে কি হবে, জলের অপচয়ও কম হবে এবং জল গড়িয়ে নিচের দিকে আসার সম্ভাবনাটাও অনেক কম হয়ে যায়। যদি গড়িয়ে নিচের দিকে আসলো, এই নিচের জমিটা ওয়াটার লকড হয়ে গেল, সেটাও সম্ভাবনা খুব কমে যায়। তাহলে কোয়েশ্চেন নাম্বার 24-এ অপশান এ ইজ কারেক্ট। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 25, হোয়েন দ্য বেড লেভেল অফ দ্য ক্যানেল ইজ হায়ার দ্যান দ্য হাইয়েস্ট ফ্লাড লেভেল অর HFL অফ দ্য ড্রেনেজ, দেন দ্য ক্রস ড্রেনেজ ওয়ার্ক ইজ সেড টু বি। এখানে বলছে যে কোনো ক্যানেলের বেড লেভেল ড্রেনের HFL বা হাই ফ্লাড লেভেলের থেকে ওপরে থাকে, তখন যে ক্রস ড্রেনেজ ওয়ার্ক প্রোভাইড করা হয় তাকে কি বলে। তো প্রথমে দেখে না যাক ক্রস ড্রেনেজ ওয়ার্ক কি। এ ক্রস ড্রেনেজ ওয়ার্ক ইজ এ স্ট্রাকচার হুইচ ইজ কনস্ট্রাক্টেড অ্যাট দ্য ক্রসিং অফ এ ক্যানেল অ্যান্ড এ ন্যাচারাল ড্রেন। ক্রস ড্রেনেজ ওয়ার্ক হলো একটা স্ট্রাকচার যেটা ক্যানেল ও ড্রেনের ক্রসিংয়ে কনস্ট্রাক্ট করা হয়। ক্রস ড্রেনেজ ওয়ার্ক ইজ 5 টাইপস। ক্রস ড্রেনেজ ওয়ার্ক 5 প্রকার হয়। নাম্বার 1, অ্যাকুয়াডাক্ট, হোয়েন ক্যানেল ইজ অ্যাবভ ড্রেন অ্যান্ড ড্রেন HFL ইজ বিলো দ্য বটম অফ দ্য ক্যানেল, দেন অ্যাকুয়াডাক্ট ইজ কনস্ট্রাক্টেড। যখন ক্যানেল ড্রেনের ওপরে থাকে এবং ড্রেনের HFL বা হাই ফ্লাড লেভেল ক্যানেলের বটমকে টাচ না করে প্রবাহিত হয়, তখন অ্যাকুয়াডাক্ট কনস্ট্রাক্ট করা হয়। ইন অ্যাকুয়াডাক্ট দ্য ড্রেনেজ ওয়াটার ফ্লো ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি। অ্যাকুয়াডাক্টের ক্ষেত্রে ড্রেনেজ ওয়াটার, যেহেতু ড্রেনেজ ওয়াটার ক্যানেল ওপরে থাকে এবং ড্রেন নিচে থাকে, তো সেক্ষেত্রে অ্যাকুয়াডাক্টের ক্ষেত্রে ড্রেনেজ ওয়াটার আন্ডার গ্র্যাভিটি ফ্রিলি প্রবাহিত হয়। সাইফন অ্যাকুয়াডাক্ট, হোয়েন ক্যানেল ইজ অ্যাবভ ড্রেন বাট ড্রেন HFL ইজ অ্যাবভ দ্য বটম অফ ক্যানেল, দেন সাইফন অ্যাকুয়াডাক্ট ইজ কনস্ট্রাক্টেড। যখন ক্যানেল ড্রেনের ওপরে থাকে এবং ড্রেনের HFL বা হাই ফ্লাড লেভেল ক্যানেলের বটমের ওপরে থাকে, তখন সাইফন অ্যাকুয়াডাক্ট কনস্ট্রাক্ট করা হয়। এটা একটা ক্যানেল, তলা দিয়ে ড্রেন বয়ে যাচ্ছে এবং ড্রেনের হাই ফ্লাড লেভেল ক্যানেলের বটমের ওপরে রয়েছে। সেক্ষেত্রে কি হয়, এই যে ড্রেনটা সাইফনিক অ্যাকশনের মাধ্যমে নিচে দিয়ে প্রবাহিত হয়, এটাকে বলা হয় সাইফন অ্যাকুয়াডাক্ট।
ইন সাইফন অ্যাকোয়াডাক্ট ড্রেনেজ ওয়াটার ফ্লোজ আন্ডার সাইফনিক অ্যাকশন। সাইফন অ্যাকোয়াডাক্টের ক্ষেত্রে ড্রেনেজ ওয়াটার সাইফনিক অ্যাকশনের মাধ্যমে ক্যানালের তলা দিয়ে প্রবাহিত হয়। নাম্বার 3, সুপার প্যাসেজ। When drain is above canal and FSL of canal is below the bottom of the drain, then the structure provided is called super passage. এখানে বলছে যখন ড্রেন ক্যানেলের উপরে থাকে এবং ক্যানেলের এফএসএল ড্রেনের বটমকে টাচ না করে প্রবাহিত হয় তখন সুপার প্যাসেজ প্রোভাইড করা হয়। এটা একটা ড্রেন আছে এবং এর তলা দিয়ে ক্যানেল প্রবাহিত হচ্ছে। এই ক্যানেলের এফএসএল বা ফুল সাপ্লাই লেভেল ড্রেনের বটমকে টাচ করছে না, তো এক্ষেত্রে সুপার প্যাসেজ তৈরি করা হবে। ইন সুপার প্যাসেজ ক্যানেল ওয়াটার ফ্লোজ ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি। যেহেতু ড্রেনের বটমকে ক্যানেলের এফএসএল টাচ করছে না, সেক্ষেত্রে ক্যানেলের জল ক্যানেল ওয়াটার আন্ডার গ্র্যাভিটি ফ্রিলি ফ্লো করবে। নাম্বার 4, ক্যানেল সাইফন। When drain is above canal and FSL of canal is above the bottom of the drain, then the structure provided is called super passage. এখানে বলছে যখন ড্রেন ক্যানেলের উপরে থাকে এবং ক্যানেলের এফএসএল ড্রেনের বটমের উপরে থাকে তখন যে স্ট্রাকচার প্রোভাইড করা হয় সেটাকে বলা হয় সুপার প্যাসেজ। ড্রেন আছে, উপরে ড্রেন এবং নিচে ক্যানেল, এবং ক্যানেলের এফএসএল ড্রেনের বটমকে টাচ করে যাচ্ছে, তখন যে স্ট্রাকচার প্রোভাইড করা হয় সেটাকে বলা হয় ক্যানেল সাইফন। ইন ক্যানেল সাইফন ক্যানেল ওয়াটার ফ্লোজ আন্ডার সাইফনিক অ্যাকশন। এক্ষেত্রে যেহেতু ড্রেনের ওপরে ক্যানেলের এফএসএল রয়েছে, ড্রেনের বটমের ওপরে ক্যানেলের এফএসএল রয়েছে, সেক্ষেত্রে সাইফনিক অ্যাকশন দ্বারা ক্যানেলের জল প্রবাহিত হয়। Number 5, level crossing. When the canal and drain are same level, then level crossing is constructed. যখন ড্রেন আর ক্যানেল একই লেভেলে প্রবাহিত হয় তখন লেভেল ক্রসিং কনস্ট্রাক্ট করা হয়। প্রশ্নে বলেছে যে একটা ক্যানেল আছে যেটা উপরে আছে এবং তার তলা দিয়ে ড্রেন প্রবাহিত হচ্ছে এবং ড্রেনের এইচএফএল ক্যানেলের বটমকে টাচ করছে না, তাহলে সেক্ষেত্রে কি প্রোভাইড করা হয়? অ্যাকুয়েডাক্ট। তাহলে অপশান দেখে নি, অপশান এ অ্যাকুয়েডাক্ট, অপশান বি সুপার প্যাসেজ, অপশান সি ক্যানেল সাইফন, অপশান ডি সাইফন অ্যাকুয়েডাক্ট। তাহলে এখানে সঠিক উত্তর অপশান এ অ্যাকুয়েডাক্ট। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 26, ইন পাম্পিং স্টেশনস দ্য টাইপ অফ জয়েন্ট জেনারেলি ইউজড ইজ। এখানে বলছে যে পাম্পিং স্টেশনে কি ধরনের পাইপ জয়েন্ট ব্যবহার করা হয়। প্রথমে অপশান দেখে নিই। অপশান এ সকেট অ্যান্ড স্পাইগার জয়েন্ট, অপশান বি ফ্লেঞ্জ জয়েন্ট, অপশান সি এক্সপানশন জয়েন্ট, অপশান ডি ফ্লেক্সিবল জয়েন্ট। এখানে সঠিক উত্তর অপশান বি ফ্লেঞ্জ জয়েন্ট। পাম্পিং স্টেশনের ক্ষেত্রে আমরা ফ্লেঞ্জ জয়েন্ট ইউজ করে থাকি। তো এবার একটু ফ্লেঞ্জ জয়েন্ট সম্বন্ধে দেখে নেওয়া যাক। Flange joint are used for high pressure flows and for large diameter pipe. Flange joint high pressure flow আর large diameter পাইপের জন্য ইউজ করা হয়ে থাকে। It is one of the most widely used pipe joint. এটা one of the most widely used pipe joint. This type of joint is used in pumping station, fire pumps, hydraulic laboratories, boiler house, etc. তাহলে কোথায় কোথায় হয়? পাম্পিং স্টেশনে, ফায়ার পাম্পে, হাইড্রোলিক ল্যাবরেটরিজে এন্ড বয়লার হাউসে যে পাইপ জয়েন্ট আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে ফ্লেঞ্জ জয়েন্ট। তো ফ্লেঞ্জ জয়েন্টে কিরকম হয়? পাইপটা দেখতে হয় এরকম, এটা হচ্ছে পাইপের ডায়া আর এটা হচ্ছে ফ্লেঞ্জের ডায়া, আর ফ্লেঞ্জের মধ্যে কিছু ছোট ছোট হোল থাকে। এবার দুটো পাইপ এইভাবে যুক্ত করা হয়। তো পাইপের হোল আছে, এই হোলগুলোকে নাট বোল্টের সাহায্যে অথবা ওয়েল্ডিং এর সাহায্যে এটাকে জয়েন্ট করা হয় এবং জয়েন্টের আগে দুটো পাইপ জয়েন্টের আগে একটা গাস্কেট লাগানো হয় যাতে লিকেজ না হয়।
পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 27, দ্য হাইয়েস্ট পয়েন্ট অন রোড সারফেস ইজ কল্ড। এখানে বলছে যে রোড সারফেসের হাইয়েস্ট পয়েন্টকে কি বলা হয়? দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ এ রোড ইজ কল্ড ক্রাউন। রোডের হাইয়েস্ট পয়েন্টকে ক্রাউন বলা হয়। এটা একটা রোডের সেকশন। তো এই রোডের যে সারফেস, তার যে টপ মোস্ট পয়েন্ট বা তার যে হাইয়েস্ট পয়েন্ট, সেটাকে বলা হয় ক্রাউন। তাহলে অপশান দেখে নিই। অপশান এ ক্রাউন, অপশান বি ক্যাম্বার, অপশান সি গ্রেডিয়েন্ট, অপশান ডি বার্ম। তাহলে এখানে সঠিক উত্তর অপশান এ ক্রাউন। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 28, when the bituminous surfacing is done on already existing blacktop road or over existing cement concrete road, the type of treatment to be given is। এখানে বলছে একটা এক্সিস্টিং ব্ল্যাকটপ রোড অথবা এক্সিস্টিং সিমেন্ট কংক্রিট রোডে যখন বিটুমিনাস সারফেসিং করা হয় তখন যে ট্রিটমেন্ট করা হয় তাকে কি বলে? ধরা যাক এটা একটা এক্সিস্টিং ব্ল্যাকটপ রোড অথবা একটা এক্সিস্টিং সিমেন্ট কংক্রিট রোড। ধরা যাক এটা একটা এক্সিস্টিং সিমেন্ট কংক্রিট রোড। তো এর উপরে আমি একটা সারফেস কোর্স করব। তো যখন এর উপরে আমি একটা সারফেস কোর্স করব তখন এই যে ওল্ড লেয়ার, যে পুরনো লেয়ার আর এই নতুন লেয়ার, এর মাঝখানে এই দুটোকে আটকে রাখার জন্যে একটা পাতলা অ্যাসফাল্টের প্রলেপ দেওয়া হয়। এটাকে বলা হয় ট্যাগ কোট। ট্যাগ কোট কি করে? এই যে নিউ লেয়ার আর ওল্ড লেয়ার, এই দুটো লেয়ারকে আটকে রাখে, যাতে এই নতুন লেয়ারটা এই ওল্ড লেয়ার থেকে ছেড়ে বাইরে বেরিয়ে না যায়। তাহলে অপশান দেখে নিই। অপশান এ সিল কোট, অপশান বি ট্যাগ কোট, অপশান সি প্রাইম কোট, অপশান ডি স্প্রে অফ ইমালশন। তাহলে এখানে সঠিক উত্তর অপশান বি ট্যাগ কোট। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 29, if the average center to center spacing of a vehicles is 20 meter, then the basic capacity of a traffic lane at a speed of vehicle 40 kmph is। এখানে বলছে এভারেজ সেন্টার টু সেন্টার স্পেসিং অফ ভেহিকল কত? 20 মিটার। আর স্পিড অফ ভেহিকল কত? 40 kmph। আমাদের বার করতে হবে কি? বেসিক ক্যাপাসিটি। তো দেখে নি ফর্মুলা। বেসিক ক্যাপাসিটি C is equal to 1000 V by S, where V is equal to velocity of the moving vehicle in kmph। V কি? velocity of the moving vehicle। S is equal to center spacing of the moving vehicle। আবার S is equal to SG plus L। SG কি? স্টপিং ডিস্টেন্স। L is equal to এভারেজ লেন্থ অফ ভেহিকল। তাহলে S is equal to কি হবে? SG plus L, মানে স্টপিং ডিস্টেন্স প্লাস এভারেজ লেন্থ অফ ভেহিকল। তো আমাদের প্রশ্নে ডাটা কি দেওয়া আছে? V is equal to 40 kmph, S is equal to 20 মিটার, C আমাদেরকে বার করতে হবে। তাহলে বেসিক ক্যাপাসিটি C is equal to 1000 V ডিভাইড বাই S। তাহলে এখানে যদি আমরা V আর S এর মান বসাই তাহলে C এর মান আসবে 2000 ভেহিকল পার আওয়ার। তাহলে আমরা অপশান দেখে নিই। অপশান এ 2500 vehicles per day, অপশান বি 2000 vehicles per hour, অপশান সি 2500 vehicles per hour, অপশান ডি 1000 vehicles per hour। তাহলে এখানে সঠিক উত্তর অপশান বি 2000 vehicles per hour। On earthen roads, the camber should preferably be। আর্দেন রোডের ক্ষেত্রে ক্যাম্বারের মান কত হয়? প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 1:20 to 1:24, অপশান বি 1:30 to 1:48, অপশান সি 1:15 to 1:20, অপশান ডি 1:10 to 1:15। এখানে সঠিক উত্তর অপশান এ 1:20 to 1:24। রিকমেন্ডেড ভ্যালুজ অফ ক্যাম্বার: ফার্স্ট সিরিয়াল নাম্বার, সেকেন্ড রোড সারফেস, থার্ড ক্যাম্বার ফর হেভি রেনফল, ফোর্থ ক্যাম্বার ফর লাইট রেনফল। নাম্বার 1 সিমেন্ট কংক্রিট অ্যান্ড থিক বিটুমিনাস রোড সারফেস। সিমেন্ট কংক্রিট আর থিক বিটুমিনাস রোড সারফেসের ক্ষেত্রে হেভি রেনফলের ক্ষেত্রে ক্যাম্বার হয় 1:50 or 2%, আর লাইট রেনফলের ক্ষেত্রে হয়
1 in 60 or 1.7%. Number 2, thin bituminous road surface. Thin bituminous road surface এর ক্ষেত্রে হেভি রেইনফলের ক্ষেত্রে ক্যাম্বার হয় 1 in 40 or 2.5%. লাইট রেইনফলের ক্ষেত্রে 1 in 50 or 2%. Number 3, water bound macadam or WBM road and gravel road. এক্ষেত্রে হেভি রেইনফলের ক্ষেত্রে ক্যাম্বার হয় 1 in 33 or 3%. লাইট রেইনফলের ক্ষেত্রে ক্যাম্বার হয় 1 in 40 or 2.5%. নাম্বার 4, আর্দেন রোড. আর্দেন রোডের ক্ষেত্রে হেভি রেইনফলের ক্ষেত্রে ক্যাম্বার হয় 1 in 25 or 4%. লাইট রেইনফলের ক্ষেত্রে ক্যাম্বার কত হয় 1 in 33 or 3%. তাহলে আজকে এখানেই শেষ করছি. থ্যাংক ইউ ফর ওয়াচিং.